Hello, Namaskar and a very very good evening. This is Senko Gold and Diamonds Shona Kotha Kotha Shona যেখানে we value conversations এবং প্রতি মাসে জমে আড্ডা এমন একজন সেলিব্রিটি এমন একজন স্টারের সাথে যার সাথে অ্যাকচুয়ালি আড্ডা মারাটা is like a golden feeling, a golden conversation. আজকে আমাদের সাথে যাকে পেয়েছি বা পেতে চলেছি, he is an amazing actor. তাকে আমরা নানা রকম সময় নানা রকম পর্দায় দেখে থাকি, সেটা ছোট হোক বড় হোক কি ওটিটি। বিগত 27+ ইয়ার্স ধরে তিনি আমাদের বাংলার একজন বিখ্যাত অভিনেতা এবং তার সাথে সাথে আরেকটা সাইড হচ্ছে উনি একজন অথর, উনি একজন লেখক। তাই আর দেরি না করে লেটস ওয়েলকাম ভাস্বর চ্যাটার্জি টু দিস এপিসোড অফ শোনা কথা কথা শোনা with me Rupsha. Thank you so very much Bhashwar for joining in. It's such a pleasure having you. Thank you so much for having me. আমি অনেক দিন পর তোমার সঙ্গে আড্ডা দিতে বসছি, এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে আমি জানি যে ইউ আর আ ভেরি গুড টকার, আর আমরা একটা সময় আমরা খুব একটা কাজ করেছিলাম যেখানে উই হ্যাড আ ওয়েল অফ আ টাইম। তো সেইটা আমি মনে করে আবার খুশি হয়ে যাচ্ছি যে আবার আমরা আড্ডা মারছি। অ্যাবসলিউটলি। এবং আমার তোমার সম্বন্ধে যেটা আমার বেস্ট লেগেছিল যে সময়টা তোমাকে কাজ করতে গিয়ে কাছে দেখেছিলাম, তুমি এমন একজন মানুষ যে সেটে সবার সাথে তোমার ব্যবহার অতুলনীয়। You never make anybody feel less. আর এই যে 27 বছর ইন্ডাস্ট্রিতে অভিনয় করছো, তাও পাটা এত মাটিতে, সকলকে নিয়ে চলতে পারো, সকলকে নিয়ে ভাবতে পারো, এটা কিভাবে মেনটেন করলে? এরকম একটা সোনার মতো মনকে কি করে ধরে রেখেছো? আসলে কি বলতো, আমার মনে হয় এক্সপেরিয়েন্সেস অনেক কিছু শেখায় মানুষকে। আমি যখন এসেছি ইন্ডাস্ট্রিতে, তখন আমি আমার যেসব সিনিয়রসদের পেয়েছি তাদের থেকে অনেক কিছু শিখেছি। আমি এমন কিছু লোকজনের সঙ্গে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় বলো, মমতা শঙ্কর বলো, সাবিত্রী চট্টোপাধ্যায় বলো, সুপ্রিয়া দেবী বলো বা গীতা দে বলো, যাদের কথাই বলি না কেন, স্বর্ণযুগের সেই সব আর্টিস্টরা যাদের সঙ্গে কাজ করেছি, আমি দেখেছি যে তারা কখনোই কাউকে ছোট করা তো দূর, তারা কখনো নিজে ঢাক পেটায় না এবং তাদের পাটা, যেটা তুমি বললে, তাদের পাটা সবসময় মাটিতেই থাকে। তো এই সব কিছু তাদের কাছ থেকে শেখার ফলে যেটা আমারও মনে হয়েছে যে আমি কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট আমার মাথাটা, এই যে মাথাটা, সেটা যেন আমার ঘাড়েই থাকে, সেটা যেন ঘাড় থেকে নেবে না যায় বা উঠে না যায়। এবং আরেকটা জিনিস যেটা আমার সবসময় মনে হয়েছে যে এই যে ধরো আমি একসময় জুনিয়র ছিলাম, তারপর আমি সিনিয়র হলাম, আমার জুনিয়রসরা এলো ইন্ডাস্ট্রিতে, এদের সঙ্গে ব্যবহার, এটা কিন্তু আসল। তার কারণ যেটা আমি মনে করি, তুমি নিশ্চয়ই সেটাই মনে করো রূপসা, যে বিহেভিয়ার যেটা, সেটাই কিন্তু দ্যাট স্টেজ, আর কিছু থাকে না। কে কটা অ্যাওয়ার্ড পেলো, কে কি অ্যাচিভ করলো জীবনে, কে কটা সিনেমা করলো, সিরিয়াল করলো, ডাজন্ট ম্যাটার এট অল। আফটার অল ওটাই থাকে যে কে কিরম ভাবে লোকের সঙ্গে ব্যবহার করে গেছেন। তো এই কথাগুলো যখন আমি প্রথম এসেছিলাম, নতুন ছিলাম, তো এমন ভাবে ইনজেকশনের মতন আমার ভিতরে ঢুকে গেছে যে আমি এখনো অব্দি চেষ্টা করি সেটাকে মেনটেন করতে। সারা জীবন এত মানুষের সাথে, এত বিশিষ্ট মানুষের সাথে কাজ করেছো, যদি জিজ্ঞেস করি যে কাজের জায়গায় সবচেয়ে বেশি শিক্ষা বা কাজের লেসন্স অফ লাইফ কার কাছ থেকে পেয়েছো বা কোন গুরুরা সত্যি তোমার জীবনে? এটা তো খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন তুমি জিজ্ঞেস করলে। তার কারণ আমি এত লোকের সঙ্গে কাজ করেছি দীর্ঘ এত বছর ধরে, এবং যেটা আমি বললাম যে স্বর্ণযুগের আর্টিস্ট, তাদের সঙ্গে কাজ করেছি। তার পরবর্তী যারা, যেরকম বলতে চাই, ধরো বুম্বাদা, রূপাদি, ঋতুদি, অভিষেক দা, এই যে ব্রিগেডটা, এদের সবার সঙ্গে আমি প্র্যাকটিক্যালি কাজ করেছি। দু একজন বাদ দিলে সবাইয়ের ক্ষেত্রে আমি একটা জিনিসই দেখেছি যে ডিসিপ্লিন ইজ আ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু হবে না। আমি এনাদের সবার কাছ থেকে এটাই শিখেছি যে সবার আগে তুমি কিভাবে নিজেকে ডিসিপ্লিন তৈরি করবে। সময় আসা, সেটে যখন যাচ্ছি তখন ফুললি প্রিপেয়ার্ড হয়ে আমি সেটে যাচ্ছি। আমি আমার ডায়ালগ মুখস্থ নয়, কণ্ঠস্থ করে সেটে যাচ্ছি। এই সবগুলো আমি তাদের কাছ থেকে শিখেছি এবং আমার মতন করে আমি চেষ্টা করেছি ইনকর্পোরেট করতে। কতটা পেরেছি না পেরেছি সেটা তো পরের কথা, বাট চেষ্টাটা আমি এখনো চালিয়ে যাচ্ছি। তাও আমি বলবো, যদি সব থেকে বেশি কারোর কাছ থেকে কিছু শিখে থাকি তাহলে অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর। কেন বলছি? তার কারণ মমদির সঙ্গে আমি বেশ কটি কাজ করেছি, ছবি, সিরিয়াল করেছি। মমদিকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং মমদি আমাকে নিজের ছেলে বলেই মানে। আমিও মায়ের মতোই দেখি মমদিকে, মায়ের মতন কেন, মা বলেই দেখি। তো মমদির কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং সৌমিত্র জেঠুর সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি, প্রায় 4-5টা কাজ করেছি। সব জায়গাতেই আমরা বাবা ছেলে হতাম। আউটডোর গেছি, আমরা কখনো কলকাতায় শুটিং করেছি, কিন্তু দীর্ঘ সময় কাটিয়েছি আমি সৌমিত্র জেঠুর সঙ্গে। আমার এখনো মনে আছে যে পুরী সি বিচে বসে আমরা দুজনে আড্ডা মারছিলাম ইন বিটুইন শর্টস। তো আমি কখনো শুনিনি ওনাকে বলতে যে আমি এই করে এসেছি। আমি জিজ্ঞেস করতাম যে আপনি একটু বলুন না প্লিজ, আপনার পুরোনো দিনের গল্প, ছবির গল্প,
অভিনয়ের গল্প বা বড় বড় লোকের সঙ্গে কাজ করার যে গল্প সেগুলো বলুন। তো এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখে আমি মানে কি বলবো মানে ধন্য। এরা দুজন আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে আমার অ্যাক্টিং ক্যারিয়ার। এখন যেহেতু একদম কচি কাঁচাদের নিয়েও ইন্ডাস্ট্রি, একদম চাইল্ড আর্টিস্ট থেকে টিনেজার্স যারা পড়তে পড়তে অভিনয় করছে, এখন যারা অভিনেতা হতে চাইছে, অভিনেত্রী হতে চাইছে, স্টারডম চেজ করছে, তাদেরকে ভাস্বর চ্যাটার্জি with an experience, a journey of 27 years in the industry, কি অ্যাডভাইস দেবে? সাম গোল্ডেন অ্যাডভাইস এন্ড ওয়ার্ডস ফ্রম ইউ প্লিজ। গোল্ডেন অ্যাডভাইস তো সবার আগে যেটা দেবো, যেটা আমি এখনই বললাম, ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে অভিনেতা কেন মানে যে কোনো ফিল্ডেই তুমি সাকসেসফুল হতে পারবে না। ডিসিপ্লিন তো থাকতেই হবে, এবং এই ডিসিপ্লিনটা না মেনটেন করা ভীষণ টাফ, জানো তো রূপসা। তার কারণ কি হয়, ধরো একটা নতুন ছেলে বা নতুন মেয়ে এলো ইন্ডাস্ট্রিতে কাজ করতে, এবং সে সাকসিড করে গেল তার চরিত্রতে, হয় তার প্রথম ছবি বা তার প্রথম সিরিয়াল হিট হলো, সে রাস্তায় ঘাটে বেরোবার সঙ্গে সঙ্গে নিজের পোস্টার, হোর্ডিং, ব্যানার দেখতে লাগলো, এবং তার হয়তো মাথা ঘুরলো না, কিন্তু তার মাথা ঘোরানোর জন্য আশপাশে অনেক লোকজন থাকে, তাকে বারবার বলতে থাকে যে কি হবে এত ডিসিপ্লিনড হয়ে, চল না একটু পার্টি করি, চল না একটু আজকে লেট নাইট করি, কি লাভ, কি ছাড় না, হয়তো আবার তো কালকে অভিনয় করবি। কিন্তু আমি যদি ভাবি যে না, আমাকে আমার জায়গা থেকে কেউ নড়াতে পারবে না, নড়ানো মুশকিল আছে। এইটা সবার আগে, ডিসিপ্লিন সবার আগে। সেকেন্ড থিং হচ্ছে যে আমি যে ক্রাফটকে ভালোবাসি, সেই ক্রাফটের প্রতি আমার ভালোবাসা, এবং অবশ্যই আমার যারা সিনিয়র্স তাদের সম্মান দেওয়া। এই তিনটে জিনিস যদি মাথায় রেখে চলা যেতে পারে, তাহলে কেউ কোনো দিন তোমাকে টলাতে পারবে। এক্সেলেন্ট, ইটস অলওয়েজ সাচ আ প্লেজার তোমার সাথে আড্ডা মারা, কারণ তুমি হচ্ছে কথার জাদুকর। তোমার যে আরেকটা সাইড আছে, তুমি এতগুলো বই লিখে ফেলেছো, যখন বই লিখছো, আর অসাধারণ তোমার সব আমি ফিডব্যাক দেখি। একটা বইয়ের একটুখানি আমিও পড়েছি। তো এই যে বই লেখার ব্যাপারটা, এটা তো নিশ্চয়ই শুরু হয়েছে ছোটবেলার কোনো একটা জায়গা থেকে, যেখানে বই পড়েছো তুমি, বইয়ের মধ্যে সান্নিধ্যে তুমি ছিলে। তো এই যে ছোটবেলাতে কোন কোন ব্যাপারগুলো একটু নিজের মধ্যে আনতেই হবে, কারণ এখন এই ডুম স্ক্রোলিং এর যুগে সবকিছুই তো হয়ে গেছে কয়েক সেকেন্ডের অ্যাটেনশন, সেখানে বই পড়ার মতো একটা হ্যাবিটকে কিভাবে ইনকালকেট করা যায়, এবং তুমি কিভাবে ইনকালকেটেড এই ব্যাপারটাকে নিয়ে করেছো, এন্ড তোমার জার্নিতে কতটা ইম্পর্টেন্ট এই বই পড়া, বইয়ের সান্নিধ্য, সেটা একটু জানো। দেখো, ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, আমি যে ছোটবেলায় খুব যে বই পড়তাম তা নয়। যতটুকু আমাদের পড়াশোনার চাপ ছিল, তার মধ্যে যে বই পড়তে হতো, যেগুলো আমাদের লিটারেচারে থাকতো, সেগুলোই আমরা পড়তাম। মানে আমি বলতে চাইছি আমাদের সাবজেক্টে থাকতো, সেগুলোই আমরা পড়তাম। কিন্তু এই করতে 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 যা হয়, আমার বাবা মা ভীষণ বই পড়তে ভালোবাসেন। মা নেই, বাট অসম্ভব বই পড়তেন মা, এবং বাবা এখনো, হি ইজ 85, এখনো বাবার প্রত্যেকটা দিন, মানে এমন কোনো দিন আমি বাবাকে দেখিনি উইদাউট আ বুক। বাবা এখনো বই পড়েন। তো এই যে হ্যাবিটটা, এবং আমার এখনো মনে আছে যে আমরা যেখানে থাকতাম সেখানে হয়তো আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু বইটা শেষ করতে হবে, এটা নেশার মতন। তো মাকেও দেখেছি, বাবাকেও দেখেছি যে যদি কোনো ঘর খালি নাও থাকে, তাহলে বারান্দায় লাইট জ্বেলে বই পড়তে দেখেছি। কিন্তু আমি মোটেই সেরকম ছিলাম না। আমার বই পড়াটা শুরু হয়েছে অনেক পর। আমার বই পড়াটা শুরু হয়েছে মোস্টলি ওয়েন আই ওয়াজ ইন মাই টিনস, তখন থেকে, এবং তারপরে আরো বেড়েছে। বই পড়া এমন একটা জিনিস না রূপসা, এটা তুমি জোর করে তো কিছুতেই হবে না। মানে এটা ওই অ্যাক্টর হওয়ার মতন, মানে হয় তোমার মধ্যে আছে আর না হলে নেই। তো বই পড়াটা অনেকটা ওই রকমই, কিন্তু তাও আমি বলবো যে অনেকটা এটা বাড়ির ওপর ডিপেন্ড করে, বাড়ির শিক্ষার উপর এবং বাবা মার উপর তো বটেই। কারণ কোনো বাচ্চা জন্ম থেকেই তো বই পড়তে শুরু করে না, তাকে গাইড করতে হয় যে তুই ওই বইটা পড়, এটা ভালো লাগবে, বা অমুক লেখকের বই ফলো করার চেষ্টা কর, তাহলে ওই লেখার মধ্যে তুই অনেক কিছু খুঁজে পাবি। এবং আস্তে আস্তে তারপর দেখা যায় যদি সেই ছেলেটি বা মেয়েটি বই পড়তে ভালোবাসে, তাহলে সে আস্তে আস্তে সেই হ্যাবিটের মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু পুরোটাই বাড়ির উপর ডিপেন্ড করে। আমি ধরো এখন যখন লেখক হয়েছি, বইমেলা তো আগেও যেতাম, ছোটবেলা থেকেই যাচ্ছি, কিন্তু এখন বইমেলাটাকে আমি একটা অন্য চোখে দেখি। তার কারণ হচ্ছে যে আমার নিজের বই থাকে, আমি বই সাইন করে মানুষজনের হাতে তুলে দিই। তা আমি দেখি যে প্রচুর প্রচুর এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যারা আসে বই কিনতে, এবং বড় বড় ব্যাগ নিয়ে আসে, সেই ব্যাগ ভর্তি করে বই নিয়ে যায়। আমার এত ভালো লাগে দেখে। আমি ভাবি যে এদের কিন্তু বাড়ির শিক্ষা অসাধারণ, কারণ এদের ছোট থেকে শেখানো হয়েছে যে হ্যাঁ তুমি বইটা পড়ো, কারণ বইয়ের থেকে ভালো বন্ধু কিছু হতে পারে না, অসম্ভব। আমি যতই সারাক্ষণ মোবাইলে মানে ভিডিওস দেখি বা ডিজিটাল নিউজ ফলো করি না কেন, আলটিমেটলি বইটাই থাকবে। আর বই না পড়লে আমি শিখবো কি? আজকে ধরো তুমি বা অন্য কেউ, যে তোমরা যে এত ভালো কথা বলো, তুমি যেটা এত সুন্দর টক শো করছো, এটা কি শুধুই মোবাইল ঘেঁটে?
কখনোই হতে পারে না। তোমার যদি সেই শিক্ষা সেই এটা না থাকতো, শিক্ষাগত যোগ্যতাটা, তাহলে তুমি কোনোদিন করতেই পারতে না, এটা সম্ভব নয়। তো এই শিক্ষাটুকুর জন্য বই ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যামেজিং। এবার তোমার কিছু এই ছবিটা আমরা তোমাকে অন স্ক্রিন দেখাচ্ছি, আর এই যে মাঝখানে বসে থাকা তুমি, আর এই যে বাবাকে পাশে নিয়ে তুমি, এর মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু যেহেতু বাবা মা, যেমন তোমার মা আকাশের তারা, we are on the same boat, so we know this. I know. Right? তো তাও আজ 20 বছর আমার মা চলে গেছে, কিন্তু মায়ের বলা কিছু কথা আমার কাছে শোনা কথা শোনা, মানে একদম কানে ঢুকে মনে রয়ে গেছে। সিমিলারলি ছোট থেকে বড় হওয়ার পথে বাবা মার কোন কথা, কোন শিক্ষা, বাবা মা বা কোনো একজন গুরুজন, কোনো টিচার হতে পারে, সাম ওয়ার্ডস, সাম অ্যাডভাইস, যেগুলো তোমার জীবনে শোনা কথা শোনা তুমি আজীবন মনে ধরে রাখবে। তাহলে সবার আগেই বলতে হয় যে আমি যে অভিনেতা হয়েছি এটা সম্পূর্ণই আমার বাড়ির সাপোর্টে। কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমাদের মধ্যবিত্ত পরিবারে যদি কেউ অভিনেতা হতে চায়, তাহলে কখনোই সে সাপোর্ট ফ্যামিলি থেকে পাওয়া সম্ভব নয়। হয় তাকে বলা হয় তুই ইঞ্জিনিয়ার হ, নাহলে তুই ডক্টর হ, নাহলে তুই অন্য কোনো প্রফেশনে যা, কিন্তু অ্যাক্টর না, কখনোই সম্ভব না। কিন্তু আমি একদম ছোট্টবেলা থেকে ঠিক করে ফেলেছিলাম যে অভিনেতা হব। চাকরি করতাম, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কারণ চাকরি তো করতেই হবে। কিন্তু আমার বাবা মা আমাকে, আমি যখন তাদের জানাই যে আমি অভিনেতা হব, তখন আমি কলেজে পড়ি, তো আমার বাবা মা কিন্তু কোনোদিন বলেনি যে হ্যাঁ তুমি অভিনেতা হবে, সে কি কাণ্ড, এরকম বলেননি। ওনারা একটাই কথা বলেছিলেন, যাই করো পড়াশোনাটা শেষ করে তারপর করো। কারণ একটা জিনিস যেন, তুমি অভিনেতাই হও আর যাই করো না কেন, সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। তো ওইটা শেষ না করে কিচ্ছু করতে পারবে না, আর আমরা তোমাকে করতে দেবও না। তো পড়াশোনা শেষ করে তারপর তুমি নাটক করো, তারপর তুমি সেখান থেকে যদি, তখন তো সিরিয়াল খুবই কম হতো, লোকে সিনেমাকেই জানতো, তুমি যদি ফিল্ম করতে চাও তাহলে ফিল্ম করতে পারো, যাই করো, কিন্তু সবার আগে তোমার শিক্ষা সেটা শেষ করতে হবে। আরেকটা জিনিস যেটা বাবা মা সারা জীবনই আমাকে বলে এসেছেন, সেটা হচ্ছে দেখো, তুমি যে প্রফেশনে আছো বা যাওয়ার চেষ্টা করছো, সেখানে প্রচুর প্রলোভন, নিজেকে ব্যালেন্স করে চলো, কাটিয়ে চলো, আর কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই দুটো মন্ত্রের মতো আমি আমার মানে জীবনে মনে রেখেছি, এবং এই জিনিস দুটোকে একদম ভেতরে ঢুকিয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগছে। আশা করি আমাদের এই আড্ডাতে আমরা এমন কিছু জানবো যেটা ঠিক গুগল করে পাওয়া যাবে না ভাস্বর চ্যাটার্জি সম্বন্ধে। এটাই থাকে উদ্দেশ্য আমার এই আড্ডার, যে এখন সবকিছু, কিছু বই লিখলেও সেটা নিউজ, অভিনয় করলেও সেটা নিউজ, কিন্তু সবকিছুর মধ্যে একটা মানুষের একটা নিজের গল্প থাকে, যেটা হয়তো এখনো প্রকাশিত নয়। চেষ্টা করব সেই সব গল্পতেই ফিরিয়ে দেওয়া তোমাকে। একটা ছোট র্যাপিড ফায়ার কিছু ছবি দেখাবো তোমাকে, সেই ছবিটা দেখিয়ে ওই সময়কার কোনো একটা ইনসিডেন্ট বা কিছু একটা তোমাকে সেই ছবির রেফারেন্সে বলতে হবে। হতেই পারে আমি ছবি দেখলে যেটা দেখে তোমার সত্যি মনে নেই, কারণ থাকার কথাও হয়তো নয়, কিন্তু তার যে সময়টা, সেই সময়কার তুমি বা তার কোনো বিশেষ মেমোরি যেটা তোমার মনের একদম সিন্ধুকে গাঁথা, সেরকম কিছু তুমি শেয়ার করো, ঠিক আছে? ছবি দেখানো, একদম কোলের শিশু তুমি, এই ছবিটা কোথায়, কি গল্প, এবং এই সময়কার কোন কোন মজার ইতিহাস তোমার কাছে বাবা মা আবার ফিরিয়ে এনেছে, যে এই সময় তুই এই করতি ওই করতি। would love to know your ছোটবেলা। দেখো, অন্নপ্রাশনের ছবি প্রথমটা, এটা তো বোঝাই যাচ্ছে, সেকেন্ডটাও তাই, অন্নপ্রাশনের সময়কার, মনে থাকা তো সম্ভব নয় অন্নপ্রাশনে কি হয়েছিল। তবে ছবিটা কোথায় তোলা হয়েছে সেটা আমি বলতে পারি, আমার মামার বাড়ির ছাদে তোলা হয়েছিল। আমার মামা বাড়ি ছিল কালীঘাট রোড, সেখানে 99/D কালীঘাট রোড, এখনো মনে আছে আমার। সেখানে ছাদে এই ছবিটা তোলা। আর এই সময়কার ঘটনা বলতে, আমার জন্ম 75, তো ওই 76 নাগাদ কোনো একটা সময় হয়েছিল বোধহয়, নাকি 75 এন্ডেই বোধহয় অন্নপ্রাশন হয়েছিল। হ্যাঁ, তাই হবে, 75 এন্ডেই অন্নপ্রাশন হয়েছিল, ওই সময়কার কথা। তখন কিন্তু পরবর্তীকালে যেটা শুনেছিলাম, যে তখন কিন্তু খুব অস্থির একটা সময় ছিল, মানে নকশাল পিরিয়ড, খুবই অস্থির একটা সময়। হয়তো নকশাল পিরিয়ড জাস্ট কেটেছে, পুরোপুরি লোকে তখনও এই আতঙ্ক থেকে বেরোতে পারেনি। ওই সময়টা 75, হ্যাঁ ঠিক ওই সময়টা ছিল। আর যেটা খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল, যেটা আমি সবসময় বলি যখন আমি শুটিং করতে যাই দূরদর্শন কেন্দ্র কলকাতাতে, সেটা হচ্ছে দূরদর্শন কেন্দ্র কলকাতাও কিন্তু শুরু হয়েছিল 1975-এ। তা আমরা একসঙ্গে, মানে গলায় গলায় দুই ভাই, দুজনই একসঙ্গে 50 বছর কমপ্লিট করেছি এই বছর। তো ওটা একটা রিমার্কেবল ঘটনা, যে 75-এ আমিও এসেছি পৃথিবীতে, আর কলকাতা দূরদর্শন কেন্দ্রও এসছে কলকাতাতে। তা না হলে বোধহয় আমি অভিনেতা হতে পারতাম না।
হাউ সুইট। এবার আর একটু বড় হয়েছো, দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত এবং একটা ভাবুক বাচ্চা। তো এই সময় কি দুষ্টামি করতে নাকি একদম গুটি গুটি বয়, মা যেখানে বসিয়ে দিত? স্টোরি আছে কিছু দুষ্টুমির? না, আমি যেটা শুনেছি বাড়ির সবার কাছ থেকে যে আমি খুব দুষ্টু ছিলাম না, হাতে পায়ে দুষ্টু ছিলাম না, বাট আই ওয়াজ ভেরি টকেটিভ। আমি এই সময় হয়তো কথা বলতে পারতাম না, কারণ এটা একদমই ছোট বয়স। আর যেটা মনে হচ্ছে যে এই ছবিটার উপরে একটা ওই ডেটও বোধহয় লেখা আছে, ইয়ার মেনশন করা আছে, যত 76, মানে 1 বছর বয়স আমার তখন। তো কথা বলা তো পসিবল নয়। তো আমার একটা ওই খুব সুন্দর ইয়ে ছিল জানো, ওই ঘোড়া ছিল যেটাকে ঠেলে ঠেলে সারাদিন ধরে আমি ঘুরে বেড়াতাম। তো এইটা ওই ঘোড়ার উপর বসিয়ে বা দাঁড় করিয়ে ছবিটা তোলা। সেটা পরবর্তীকালে যখন একটু বড় হয়েছে ওই খেলনাটা আমি দেখেছি এবং খেলেওছি প্রচুর ওটা নিয়ে। তো ওই সময়কার ছবি এটা, যতদূর আমার মনে হচ্ছে। এবার আরেকটু এগিয়ে যাচ্ছি, সামনের জন পেছনের জন কে, আর এই হুল্লোর বয়সটাতে সবচেয়ে মেমোরেবল যদি কোনো স্মৃতি তোমার আজকে মনে পড়ে? এটা আমি তো একদম পরিষ্কার মনে আছে, এই মানে সিচুয়েশনটাও আমার এখনো মনে আছে। এটা আমার মামার বাড়িতেই, সামনে আমি আর পেছনে আমার মামাতো বোন, ওর নাম পৌশালী মুখার্জি। শি ইজ সেটেলড ইন চেন্নাই রাইট নাও। আমরা মানে আমার দাদু দিদার একটা বিরাট ঘর ছিল, ওই ঘরটাকে আমরা বলতাম বড় ঘর, মানে এত বড় ঘর ছিল যেটা বড় ঘরই নাম ছিল। তো ওই বড় ঘরে আমি, আমাদের সাইকেলটা ছিল, এই সাইকেলটা নিয়ে সারাক্ষণ চরকি কেটে বেড়াতাম। আর কখনো বোনকে পেছনে বসিয়ে, বা কখনো আরো যদি কেউ বাচ্চা কাচ্চা থাকতো বাড়িতে তো তাদের বসিয়ে। আর আমি এই সময় তো হ্যাঁ অফকোর্স আই ওয়াজ ইন স্কুলের একদম নিচু ক্লাসে পড়তাম সেই সময়। এক্সেলেন্ট। এবার আরেকটু বড় হয়েছো, একদম হিরোর মতো পোজ দিয়ে বয়সের ছবি। তো ভাস্বরের ছোটবেলার স্কুল লেভেলের কিছু মজার গল্প, কিছু বন্ধু বান্ধব যাদের সাথে এখনো যোগাযোগ আছে, সাম মেমোরিজ দ্যাট আর অলওয়েজ সো স্পেশাল অ্যাবাউট দ্যাট এজ। স্কুলের বন্ধুদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে। আমরা উই হ্যাভ মেড ইট আ পয়েন্ট, আমরা প্রত্যেক মাসে অন্তত একবার করে সবাই দেখা করি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তো কথা হয়। তো স্কুলের বন্ধু মানে ধরো প্রায় 18-20 জনের সঙ্গে আমার এখনো কন্ট্যাক্ট আছে। আমার স্কুল লাইফটা সাউথ পয়েন্টে কেটেছে, তো সাউথ পয়েন্টের বন্ধু বান্ধবী আমার এখনো আর কি একদম মানে প্রাণের কাছের মানুষজন সবাই। আর আমরা কিন্তু একসঙ্গে শুধু যে জিটি করি, আড্ডা মারি তা নয়, আমরা বেড়াতেও যাই। আমরা ধরো একে অপরের বিপদে আপদে সারাক্ষণ পাশে আছি। আর একটা কথা যেটা, যে এত বছরের বন্ধুত্বটা না একটা পয়েন্টের পরে গিয়ে দেখবে ফ্যামিলির মতো হয়ে যায়। তো সেটাই হয়ে গেছে। তো আমরা কখনোই মনে করি না যে আমরা নিছক বন্ধু, তা আমরা কিন্তু একটা পুরো ফ্যামিলি, এবং সেই ফ্যামিলি বন্ডিংটা হোপফুলি টিল ডেথ আমাদের থাকবে। লাভলি। পরবর্তী ছবি। ওহো বাপরে, এটা কোথায়? আশেপাশের মানুষজন চেনা চেনা হাসি মুখ। হ্যাঁ, ফিরে যাবো সেই স্মৃতিতে। would love to know the story behind this book. এইটা জন্মভূমির আউটডোর শুটিং এ তোলা হয়েছিল সুমন আর জয়জিতের সঙ্গে। এটা তোমার জলপাইগুড়িতে তোলা, এন্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ আওয়ার শুট, মানে আউটডোর লোকেশনের শুটের লাস্ট ডে ছিল। তো যখন আমরা বেরিয়ে আসছি ওখান থেকে, তখন এই ছবিটা তোলা হয়েছিল। বুঝতেই পারছো বহু পুরনো এই ছবিটা, 2003 তখন জাস্ট জন্মভূমি করে নাম হচ্ছে সবাই আমাদের 3 ভাইয়ের। তো ওই সময়কার ছবি এটা। লাভলি। I think this is a very special picture. হ্যাঁ, এই ছবিটার গল্প জানবো। আর মা নাম কি বলে ডাকতো, মায়ের ব্যাপারটা সবচেয়ে মিস করো। এই ছবিটা আমরা যখন বালিগঞ্জে থাকতাম ওইখানকার ছবি, বালিগঞ্জের ফ্ল্যাটের বারান্দায় তোলা ছবি, তো মায়ের সাথে। আর এইটা আমার যতদূর মনে হচ্ছে আই ওয়াজ ইন ক্লাস 9, হ্যাঁ ক্লাস 9-এ তোলা এই ছবিটা, বিকজ আমার কাজিনের বিয়ে হয়েছিল। তো দিদি জামাইবাবু সেদিনকে আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল, ওরা আসবে। তো আসার আগে যা হয়, তখনকার দিনে খুব মজা হতো, তো ক্যামেরা রিল ফিল ভরে রাখা হতো, যে বাড়িতে কেউ এলে স্পেশাল কিছু হলেই ফটফট ফটফট ছবি তোলা হবে। তো রিল ভরে এটা আমাদের তোলা হয়েছিল, আমার এখনো মনে আছে। একটা বাবার সাথে আমার, একটা মায়ের সাথে আমার। এইটা ওই ছবিটাই, ওই সময়কারই ছবি। খুবই স্পেশাল তো বটে, মা এখন নেই, তো অফকোর্স এই ছবিটা খুব স্পেশাল আমার কাছে। আর 9 মানে আই ওয়াজ ইন ক্লাস 9, মানে ধরো 1989-এর ছবি এটা, বহু বছর আগেকার, মানে একদম কবর খুঁড়ে বার করে আনার মতন ছবি। আর আমাকে দেখতেও একদম অন্যরকম ছিল তখন, গোঁফ ছিল, সম্ভব রোগা ছিলাম আমি। তো ওই আর কি, মানে এটাই গল্প। আর ভালোবেসে মায়ের দেওয়া কোনো ডাকনাম? ও হ্যাঁ, মায়ের দেওয়া ডাকনাম বলতে আমার একটাই ডাকনাম আছে, পাপাই। বাবা মা দুজনেই আমাকে এই নামেই ডাকে। এবার দুটো ছবি দেখাচ্ছি, দুটোই তুমি। এখন যে পর্দায় রয়েছে আমাদের সামনে সেটাও তুমি। মানে বহু ফেজেস গেছে,
কোন একটা ব্যাপার তখনও ছিলে, এখনো আছো, আজীবন থাকবে, বিকজ দ্যাট ইজ ভাস্বর চ্যাটার্জি? আমার মনে হয় রূপসা, আমি না খুব অনেস্ট থাকার চেষ্টা করি। আমি খুব অনেস্ট এটা বলতে পারবো না, সেটা লোকে বিচার করবে, যে আমার সামনে আছে, যে আমার উল্টো দিকে আছে, কিন্তু অনেস্ট থাকার চেষ্টা করি। আমি খুব একটা ডিসঅনেস্টি দেখাইনি কখনো, এটাই আমার মনে হয়। মানে আমি খুব একটা ডাবল ফেস আমার নেই। আমি চেষ্টা করি যতটা সম্ভব যেটা আমি সেটাই দেখাতে সবাইকে, কারণ আমার মনে হয় যে মিথ্যেটা প্রচার করে কোনো লাভ নেই। এক্সেলেন্ট। এবার যে ছবিটা সেটা দেখে তো মানে উত্তম কুমারও বলবে আরে ভাস্বর কি করেছে। ওকে, এই ছবিটা, এই যে ছবিটা, এটার একটু ইতিহাস জানবো। what was the motivation? Who clicked this picture? Because it's such a stunning picture, ভাস্বর। এটা আমার খুব পছন্দের ছবি। এটা দিস ওয়াজ টেকেন লাস্ট ইয়ার অনলি। আমি একটা ফটোশুট করছিলাম, মি অ্যান্ড মুই বলে একটা ম্যাগাজিন আছে, প্রেম মুখার্জি, ওটা ওরই ম্যাগাজিন। তো ওইটা ফটোশুটে যখন ঠিক হয়, ওরা একটা পয়লা বৈশাখের ক্যালেন্ডার করছিল, ক্যালেন্ডার লঞ্চ করেছিল, তার সঙ্গে ফটোশুট করছিল। তো আমাকে বলে যে আমরা চাইছি নায়কের ওই গেট আপটা। তো আমি বলছি কাকে? না তোমাকে। না, ওরে বাবা, আমি পালালাম এখান থেকে। বলছে না না ভাস্বরদা, প্লিজ করো করো, প্লিজ করো, খুব ভালো হবে ভালো হবে। আই ওয়াজ কোয়াইট স্কেপটিক্যাল যে বাবারে এইসব করবো, আবার লোকে ট্রোল করবে, গালাগাল দেবে। গেলাম, গিয়ে যখন আউটকামটা দেখলাম আমার এত ভালো লাগলো। আমার মনে আছে এই কস্টিউম ওয়াজ স্পন্সার্ড বাই নীল, ও করেছিল কস্টিউম, আর প্রেম তো গোটা ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল, ওর ফটোগ্রাফার ছিল। আমি ফটোগ্রাফার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট হি ডিড আ ওয়ান্ডারফুল জব। শুধু আমার না, বিভিন্ন, মানে ওদের কনসেপ্টটাই এটা ছিল যে বিভিন্ন ক্লাসিক ফিল্মের চরিত্ররা উঠে এসছে ক্যালেন্ডারের পাতায়। আমি যেরকম আই ওয়াজ রিপ্রেজেন্টিং নায়ক, সেরকম আরেকজন চারুলতা, কেউ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো ছবি, এরকম আর কি, বিভিন্ন, কেউ ফেলুদা, এরকম। তো এটাই ইতিহাস। আর এই যে ছবিটা যেটা তুমি দেখাচ্ছ সবাইকে, এটা কিন্তু আমার বাড়িতেও বড় করে বাঁধানো আছে, কারণ এইটা আমি এই জীবনে অন্তত হাতছাড়া করতে চাইবো না। এবার একটু প্রশ্ন করি যে এই যে অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, আই এম শিওর প্রচুর অভিনেতা অভিনেত্রী অ্যাক্টিং দেখে তুমি জীবনে ইন্সপায়ার্ড হতেই থাকো। গিভেন আ চয়েস, কোন অভিনেতা, কোন একটা ছবি যদি আরো একবার হয়, ইউ উড ওয়ান্ট টু বি দ্য লিড? রূপসা, আমার মনে হয় এটা আমার একটা নেগেটিভ উত্তরই তুমি পাবে, তার কারণ আমি খুব একটা রিমেকে বিশ্বাসী নই। রিমেক হয় না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন যদি কেউ এসে বলে আমি আজকে সাপমোচনের রিমেক করব, কেউ যদি বলে সাত পাকে বাঁধা রিমেক করব, ও হয় না, হচ্ছে, বাট আমি সেটাকে একদমই সাপোর্ট করি না, মন থেকেও করি না। হিন্দিতেও হচ্ছে না কেন, নিশ্চয়ই হচ্ছে, এবং হলিউডেও হয় রিমেক ফিল্মস। কিন্তু আমার মনে হয় যেটা হয়ে গেছে ওটাকে টাচ না করাই ভালো। তাই আমি এমন কোনো ছবিতে অভিনয় করতে চাই না যেটা কিনা রিমেক, বা আমি সাহস দেখাতেই পারবো না যে সেরকম কোনো ছবির লিডে কাজ করার জন্য। What an honest and superb answer. আমি knowing you a bit, আমার মনে হচ্ছিল না একটু উত্তর তোমার কাছে আসবে, কারণ এটাই তুমি। কিন্তু আবার তোমাকে দেখেই পুজো করে অনেকে, এবং এই যে তুমি, বাঁদিকের তুমি, ডান দিকের তুমি, এই যে তুমি, এরকম একটা চরিত্রকে রিয়ালিস্টিক করে তোলা, আই এম শিওর ইটস আ লট অফ এফর্ট। এরম জাতীয় একটি চরিত্রকে তুমি কিভাবে এতটা আপন করে তুলতে, and তার জন্য কতটা সাধনা, কতটা পরিশ্রম, কি করেছিলে? This was not an easy job. Not at all. সাংঘাতিক, মানে আমি এখনো বুঝতে পারি না যে আমি কি করে লোকনাথ বাবা হলাম। তার কারণ when I got the offer, শাহানাদি আমাকে ফোন করে বলেছিলেন, তো I was quite stunned, আমি জিজ্ঞেস করেছিলাম যে লোকনাথ বাবা আমি? তো শাহানাদি মজা করে বলছে, কেন, তুই কি পাপি টাপি, তুই কি লোকনাথ বাবা করতে পারবি না? আচ্ছা না না, তা নয়, মানে ওনার সঙ্গে চেহারার আমার মিল কি করে সম্ভব? তো বললেন যে তুই লুক সেট কর না, দেখ না কি হয়, করবি তো? হ্যাঁ করবো। লুক সেট করলাম। লুক সেট করার সময় আমার মনে হলো যে হ্যাঁ, মানে দাড়ি জটা, ওই ড্রেসটা পরিয়ে খানিকটা হলেও যেন মনে হচ্ছে যে পারবো, কিন্তু ভেতরের থেকে একদম আই ওয়াজ ভেরি ইনকনফিডেন্ট। তো তারপর যেটা হলো যে প্রথমে লোকনাথ যখন বড় হলেন, মানে সিরিয়ালের কথা বলছি আমি, তো তখন সেটা সৌপ্তিক করতো, ইয়াং লোকনাথ বড় হওয়ার পর। তো আমি ভাবলাম যে ও তাহলে আমাকে নিল না, কারণ বুঝিয়ে গেছে যে ভাস্বরের দ্বারা হবে না, ও নেয়নি তাই না। তো করছে। তো তারপরে হঠাৎ একদিন আবার ফোন আমার কাছে ভেঙ্কটেশ থেকে, ভেঙ্কটেশ ছিল এটা প্রডিউসার, SVF প্রডিউসার ছিল। তো ফোন করে শাহানাদি বলছে যে
শোন তোকে না পরশু থেকে লাগবে। কিসে? লোকনাথ। লোকনাথ তো সত্যি করছে, আমি কেন? বলছে না 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 না, তুই করছিস এবার থেকে। এক তো আমরা রিপ্লেস করতামই, কারণ ওর বয়সটা পেরিয়ে যাচ্ছে, ওল্ড এজটা তুই করবি, আর দ্বিতীয়ত ওর বোধহয় ডেঙ্গি হয়েছে, তো হসপিটালে ভর্তি। তো আমি মানে একদম উইদাউট এনি নোটিস, উইদাউট এনি প্রিপারেশন আমি ধারাম করে ঢুকে গেলাম লোকনাথ বাবা করতে সিরিয়ালে। এবার করছি দুরু দুরু বক্ষে, হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না যে হে ভগবান উতরে দাও এরকম ভাবছি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি লোকনাথ বাবা সম্পর্কে কিচ্ছু জানতাম না। আমি শুধু জানতাম যে উনি আছেন, খুব বড় একজন সেজ, এছাড়া আমি কিছু জানতাম না। যখন পড়তে গেলাম আমি পড়াশোনা শুরু করলাম, খানিকটা স্ক্রিপ্ট, খানিকটা শাহানাদি সাহায্য, এবং বাকিটা আমি আমার তরফ থেকে যতটুকু পড়াশোনা করার করলাম। এবং আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম রূপসা, যে এরকম একজন মনীষী সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। এবং করতে 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 আমার মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন এলো, জানো তো। মানে আমি যখন দেখলাম যে উনি পায়ে হেঁটে, তখনকার দিনে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না, পায়ে হেঁটে উনি ভারতবর্ষ থেকে আফগানিস্তান গিয়েছিলেন কুরআন পড়তে। উনি ল্যান্ড অফ নো সান যেটাকে আমরা বলি, সেখানে উনি গিয়েছিলেন ওই অন্ধকারে চোখের দৃষ্টি তেজ করতে, এই ওনার অধ্যাবসায়। এবং সেখান থেকে সবকিছু করার পর হি ওয়াকড অল দ্য ওয়ে টু বাংলাদেশ, যেটা তখন আমাদের ইন্ডিয়ায় ছিল। সেখানে এসে বারুদি গ্রামে উনি সেটেল করেন। আমি যখন জানলাম সবকিছু, পড়লাম, আমি ভাবলাম যে আরে বাস, এটা একটা বিরাট আশীর্বাদের ব্যাপার যে আমি ওনার রোলটা পোর্ট্রে করতে পারছি। তো তারপর থেকে না কি হলো, এবং আশ্চর্য, যখন আমার প্রথম টেলিকাস্ট হলো, টেলিকাস্ট হওয়ার পর সব থেকে ফার্স্ট আমি আই গট রিয়াকশন ফ্রম বাংলাদেশ, ফ্রম বারুদি গ্রামে ওনার যে লোকনাথ বাবার যে এখনো মন্দির আছে, সেইখান থেকে আমাকে প্রথম যোগাযোগ করেন, অফকোর্স তোমার সোশ্যাল মিডিয়াতে। এবং সেখান থেকে বলে যে দাদা আপনি এটা পড়ছেন, আমাদের মনে হচ্ছে যেন বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং ওই যে দীর্ঘ 1 বছরের জার্নি আমার লোকনাথ বাবার করা, এবং নিজেকে পাল্টেছি, নিরামিষ খেয়েছি বাবার চরিত্রটা করার জন্য। আমি অনেক ঠান্ডা হয়ে গেছি আগের থেকে। আর এই যে আমি এখন আমার একটা মায়ের নামে আমার একটা এনজিও আছে, এই এনজিও ফর্ম করাটাও কিন্তু লোকনাথ বাবারই দেখানো পথ। তার কারণ আমার যেটা মনে হয়েছে যে উনি তো মানুষের জন্য কি না করে গেছেন, আমরা যতটুকু জানি, যতটুকু দেখেছি, কিচ্ছু নয়, তার থেকে অনেক বেশি কিছু করে গেছে। তা আমার মনে হলো যে আমি যে মানুষটার অভিনয় করছি, তা আমি যদি তাকে মেনে থাকি, তাকে যদি গুরু হিসেবে মেনে থাকি, তাহলে আমি কিছু করবো না আমার জীবনে? এটা কি সম্ভব? তো তখন আমি আমার এনজিও থ্রুতেই কাজ করতে শুরু করলাম। আমি সবটাই বাবার ইনফ্লুয়েন্স। এবং জানো তো, যখন সিরিয়ালটা করতাম, বা এখনো এই যে সিরিয়ালটা এত বছর শেষ হয়ে গেছে, আমি এখনো যখন কোথাও ট্রাভেল করি, কলকাতার ভেতর, কলকাতার বাইরে, যখনই ট্রাভেল করি, কোথাও না কোথাও, হয় কোথাও দেখবো অটোর পেছনে লোকনাথ বাবার ছবি, না হলে কোথাও দেখবো দোকানের নাম লোকনাথ স্টোর্স, না হলে হয়তো লোকনাথ বাবার মন্দির। প্রত্যেক দিন এটা আমার সাথে ঘটে, এবং বাবা বুঝিয়ে দেন যে আমি কিন্তু তোর সঙ্গে আছি। এইটা একটা বিরাট আশীর্বাদ। মানে আমি আই এম গেটিং ইমোশনাল। এটা বোধহয় সবার সঙ্গে হয়। অ্যাবসলিউটলি। এবং আমার মায়ের দিকে সবাই লোকনাথ বাবার ভক্ত, বাবার দিকে রাম ঠাকুর। সেক্ষেত্রে আমাদের বাড়িতে লোকনাথ বাবার তিথি অনুযায়ী তার জন্ম পালন করি। এবং আমি যখন ঢাকায় কাজ করতে গেছিলাম, আমি নিজে বারুদিতে গিয়ে ওনার আশ্রমে অবশ্যই নমস্কার প্রণাম করে এসেছি। সত্যি আমার মনে হলো যে আজকে তোমার সাথে এই যখন কথা বলার সুযোগ পেলাম, আই ওয়ান্টেড টু নো দিস সাইড অফ ইয়োর স্টোরি। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই রূপসা, সেটা হচ্ছে যে যখন সিরিয়াল শেষ হয় তখন কোভিড চলছে, মানে সাংঘাতিক অবস্থা তখন কোভিডের। তো আমি চাকলায় গেছিলাম বাবার দর্শন করতে, যে শেষ হয়ে গেল বাবা, আমি আসতে পারিনি, এর মধ্যে তোমার দর্শন করতে এলাম। তো মন্দির একদম খালি ছিল কোভিডের জন্য। তো সেই সময় শুধু পূজারী ছিলেন, আর একজন বোধহয় ভদ্রমহিলার ভেতরে যিনি কাজকর্ম করেন তিনি ছিলেন। তো পূজারী আমাকে চিনতে পেরেছেন অফকোর্স, এবং উনি বললেন যে আমরা রোজ দেখতাম ইত্যাদি। তাই পুজো করলাম, প্রণাম করলাম, তবে বেরোচ্ছি, আমাকে বললেন যে একটা কথা আপনাকে বলতে চাই। হ্যাঁ বলুন। বলে আমরা তো কখনো বাবাকে দেখিনি, যতটুকু বই পড়েছি ততটুকুই মনে হয়েছে বাবা, এই বাবাকে দেখলাম। তো আপনাকে দেখে আমাদের মনে হতো, যতক্ষণ আপনার টেলিকাস্ট চলতো, মনে হতো এটাই বাবা। বাবা এইভাবেই কথা বলতেন, এইভাবেই হাঁটতেন, এইভাবেই রেগে যেতেন, এইভাবেই আশীর্বাদ করতেন। এইটা মানে আমি আজকে শেয়ার না করে থাকতে পারলাম না। অসাধারণ। রনে বনে জলে জঙ্গলে অবশ্যই রয়েছেন উনি। এবার একটু খাওয়া দাওয়া প্রসঙ্গে আসি। জানি তুমি সীমিত খাও, একদম গুছিয়ে ভালো হাইজিনিক খাবার দাবার শুটিং এ বাক্সে আসে। হ্যাঁ, তুমি দেখেছো, খুবই সচেতন। তাও ইন স্পাইট অফ অল ডায়েট এভরিথিং, কোন খাবারগুলো সামনে থাকলে ডায়েটটা একটু ভুলে যেতে হয়? ভাস্বরের ফেভারিট খাওয়া দাওয়ার লিস্ট সবার আগে হচ্ছে মাছ। বুঝলে, আমি মাছের পোকা আর ফিশ ফ্রাই যদি থাকে সামনে, তাহলে তো যে কোনো দিন আমি ডায়েট ভুলে যেতেই পারি। ফিশ ফ্রাই খেতে অসম্ভব ভালোবাসি আমি, আর মাটন খেতে ভালোবাসি, যদিও খুবই কম খাই, মাসে একবার। এছাড়া আমি খুব রিচ খাবার পছন্দ করি না, আমার কোনো কালই ভালো লাগে না, খেতে স্যুট করে না বলবো না, আমি ভালো
ভালোবাসি না। এই দুটো ছাড়া আরেকটা জিনিস যেটা ভীষণ প্রিয় সেটা হচ্ছে মিষ্টি। এখন প্রচুর কমিয়ে দিয়েছি মিষ্টি খাওয়া। একসময় মিষ্টি ভালোই খেতাম মানে প্রচুর খেতাম না, কিন্তু অন্তত দিনে একটা দুটো করে তো চলতেই থাকতো আমার মিষ্টি। সেটা এখন আগের থেকে কমিয়ে দিয়েছি। এই 3টে জিনিস হলে আমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারি। আরেকটা জিনিস তোমার আমার ভীষণ ভালো লাগে, তুমি অনেক জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ। কখনো সেটা সমুদ্র পাড়ে নীল বেশে তুমি, কখনো তুমি একদম শাহরুখ খান পোজে, ব্লু জামা কনস্ট্যান্ট। তো এই যে তুমি এত জায়গায় ঘুরেছো, স্পেশালি কাশ্মীরে তুমি, তোমার সাথে একটা দারুণ আত্মিক যোগাযোগ। পৃথিবীর সব জায়গা ঘুরে এখনো কোন কোন জায়গাগুলো আছে যেখানে তুমি বারে বারে ফিরে যেতে চাও যদি সুযোগ? আমার অস্ট্রেলিয়া অসম্ভব ভালো লেগেছে। আমি আরেকবার যেতে চাই অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সব জায়গা আমার দেখার অত ইচ্ছে, হ্যাঁ দেখবো নিশ্চয়ই, তবে একটা জায়গা পার্টিকুলারলি আমার দেখার ভীষণ ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে সিডনিতে এয়ারপোর্টের কাছে একটা ক্লিফ আছে বুঝলে, যেখান থেকে পুরো প্যাসিফিক ওশানটা দেখা যায়। এবং সেটা মানে আমাকে যখন আমার বন্ধু কৌস্তব ও যখন নিয়ে গিয়েছিল, আমাকে বলে চলো তোমাকে একটা এমন জায়গা দেখাবো যেটা দেখলে তুমি পাগলা হয়ে যাবে। তো আমরা গাড়িটা পার্ক করলাম, পার্ক করে হাঁটতে 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 গেলাম, এবং রূপসা যখন প্রথম দূর থেকে আওয়াজটা পেলাম এবং সমুদ্র দেখলাম, এবং সমুদ্র আর মহাসমুদ্রের মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা আমি দেখে বুঝলাম। কিরকম একটা এইরকম করে উঁচু হয়ে আকাশে মিলিয়ে গেছে, আর তার ভাস্টনেস দেখে, তার আওয়াজ, ওই ক্লিফের উপর থেকে দেখছি যে ধাড়াম ধাড়াম করে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, ওটা দেখে না মনে হলো যে কি তুচ্ছ আমি, কি তুচ্ছ আমি, কি তুচ্ছ আমাদের জীবন, এত লড়াই, এত কিছু, প্রকৃতির কাছে ভগবানের কাছে আমাদের কিছু নই, এই একটা জায়গা। আর হ্যাঁ, বারে বারে আমি ফিরে যেতে চাই কাশ্মীরে। কাশ্মীর আমার সেকেন্ড হোম, কাশ্মীর আমার প্রাণ, কাশ্মীরের ভাষা, কাশ্মীরের লোকজন, কাশ্মীরিজ দে আর ভেরি ডিয়ার টু মি। আমার প্রচুর বন্ধু ওখানে, তুমি তো জানো 30 জন মতন বন্ধু ওখানে আমার, এবং তাদের সবাইকার বাড়িতে আমার জন্য একটা করে ঘর রাখা আছে। তারা বলে যে ভাই এই ঘরটা তুমি থাকবে এসে। আজকের একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো ওটা খুব সুন্দর জায়গায় বেড়াতে গেছে কাশ্মীরে। আমি বললাম রিস তুমি কি লাকি এরকম ঘুরে বেড়াও কাশ্মীরে? বলছে আপ ইধার আ যাও। আমি কি করে আসবো, আমার তো কাজকর্ম এখানে। বললাম ছোড় কে আ যাও। আমি বললাম ছোড় কে আ যাও, খাউঙ্গা ক্যা করুঙ্গা ক্যা। আমাকে এত সুন্দর কথা বললো ভাই বাকি জীবন যদি আমি খেতে পারি তাহলে তুমিও খেতে পারবে, এইটুকু আমি তোমায় বলতে পারি। তাহলে এটাই হচ্ছে ওরা, মানে আমি যাদের সঙ্গে মিশি এটাই তারা। এটাই হচ্ছে পুরো মাশাআল্লাহ কথা, মানে মাশাআল্লাহ কথা, ঠিক ঠিক অসাধারণ। আরো একটা পুরনো স্মৃতি, আই এম শিওর দিস ওয়াজ অলসো ভেরি স্পেশাল। এই স্মৃতি নিয়ে কিছু জানবো, অবশ্যই গল্প শুনবো। তরুণ জেঠুর কথা বলতে গেলে তো একটা গোটা দিন লাগবে আমার। আমাকে যখন প্রথম আলোতে উনি কাস্ট করেন তখন তো মোবাইল ছিল না, ল্যান্ডলাইন ভরসা ছিল। তো আমার বাড়িতে একটা ফোন আসে সকালবেলা 7:30টার সময়। জাস্ট ঘুম থেকে উঠেছি, রেডি হচ্ছি, শুটিং এ যাবো, একটু সময় আছে হাতে, সেই সময় একটা ফোন আসে। তো আমার বাবা ফোনটা ধরেছিলেন, ফোনটা ধরে তার বাবা এসে বললেন যে ও তরুণ মজুমদার ফোন করেছেন, ডাকছেন তো। কে? না তরুণ মজুমদার। উনি আমার নাম্বার পেলেন কি করে? মানে আমি তো বুঝতেই পারছি না, ভাবতেও পারছি না। যাই হোক, ফোনে কথা বললাম। তো জন্মভূমির অফিস থেকে উনি আমার নাম্বারটা পেয়েছিলেন, আমাকে বললেন যে ভাস্কর একবার আপনি আমার অফিসে আসতে পারবেন, 81 স্টুডিওতে। গেলাম, তখন আমি জাস্ট ভগৎ সিং করে ফিরেছি এবং জন্মভূমি করেছি। তো আমার যা পোর্টফোলিও ছিল সঙ্গে সবটাই শুট করা হচ্ছে বম্বে। তো উনি বললেন যে ছবি আছে, ছবি দেখাতে পারবেন, আপনি করে কথা বলতেন পারবেন। ছবি দেখালাম, বম্বের ছবি দেখে উনি আমাকে বললেন যে এগুলো খুব জটিল ছবি, সাধারণ ছবি নেই। তো তখন না ওই কি বলতো, ছবির খাম ছিল আমাদের কাছে, মানে ওগুলো নিয়ে সারাক্ষণ আমরা ঘুরে বেড়াতাম, বিভিন্ন জায়গায় ছবি দিতাম কাজের জন্য, ওটাই প্রসেস ছিল। তো ছবির খাম থেকে আমি একটা ছবি বার করলাম, যেটা কিনা যদুবাবুর বাজারে দাস স্টুডিওতে তোলা আমার জীবনের প্রথম ছবি, অভিনয়ের জন্য তোলা হয়েছে। খুব সাধারণ একটা ছবি, সেটা আমি ওনাকে দিলাম। উনি বললেন এই তো, এই এতক্ষণে একটা ঠিকঠাক ছবি পেলাম। আমি ভাবছি যে বম্বের ছবি ভালো লাগলো না, এই সাধারণ ছবিটা ভালো লাগলো। তো দেখলেন, দেখে বললেন যে আমি একটা ছবি করছি আলো, তাতে একটা চরিত্র আছে হিরোর ভাই, সেকেন্ড লিড। আমি সেটাতে আপনাকে ভেবেছি, আপনি এটা পড়ে শোনান তো। একটা স্ক্রিপ্ট আমাকে দিলেন, আমি 4 লাইন শোনালাম, দিয়ে বলেন একটু হাঁটলাম, দিয়ে বলেন আপনি অমুক দিন আরেকবার আসুন আমার কাছে। হয়ে গেল। আমি আবার 3-4 দিন পরে ওনার অফিসে গেলাম। অফিসে যেতে উনি বললেন যে আপনি এই ছবিটা করছেন, এই চরিত্রে, এই আপনার পারিশ্রমিক, আর আমি আজকের পর আর আপনি বলবো না, তুমি বলবো। এন্ড রূপসা, আই ক্রাইড, আমি কেঁদে ফেলেছিলাম। আমি সত্যি কেঁদে ফেলেছিলাম। আমি ভাবতেই পারছিলাম যে তরুণ মজুমদার, যার ছবি দেখে বড় হয়েছি, যার ছবিতে কাজ করা যে কোনো অভিনেতার স্বপ্ন, তিনি ডেকে আমাকে একটা রোল অফার করছেন। তা আমি যখন কেঁদে ফেলেছি তখন আমার পিঠে হাত দিয়ে বলছেন কাঁদছো কেন? না আমি ভাবতেই পারছি না, আমি আপনার সামনে বসে আছি, আমি গেটিং অ্যান অফার ফ্রম ইউ। আমার এটা স্বপ্ন নাকি আমি চিমটি কাটবো নিজেকে বুঝতে পারছি। তো তারপর যখন আলো করতে গেলাম, উনি আসলে একটা সমুদ্রের মতন, মানে মহাসমুদ্রের মতন। শেখার তো কোনো অন্ত নেই ওনার কাছ থেকে। উনি যত ভালো পরিচালক ততই ভালো একজন অভিনেতা।
প্রত্যেককে, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আমাকে, ভারতী দেবীকে, একটা ছোট বাচ্চা ছিল তাকেও, সবাইকে অভিনয় দেখিয়ে দিতেন যে কিভাবে আমি এই চরিত্রটার অভিনয়টা চাইছি। তো আমি না পুরো একদম গিলতে লাগলাম, যদিও আমার মনে হয় যে এখন হয়তো ওনাকে পেলে আমি আরো বেশি করে শিখতে পারতাম। যতটুকু সম্ভব শিখেছি, এবং বিশ্বাস করো আজও আমি মনে করি উনি আমার মেন্টর, এবং আজও আমি যতটুকু অভিনয় করছি, যা করছি, সবটা কিন্তু তরুণ মজুমদারকে যা শিখেছিলাম সেই শিক্ষাটা মাথায় আমি এখনো ওইভাবে চালিয়ে যাচ্ছি। সুপার। এবার এই যে তুমি লেখক মানুষ, প্রচুর পুরস্কার পাচ্ছ ইত্যাদি, একটা ছবি দেখাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম যখন বইটা লিখলে কোন কমপ্লিমেন্টটা এবং কোন পুরস্কারটা তোমাকে এখনো অব্দি সবচেয়ে ইন্সপায়ার করেছে? আমি প্রথম বই লিখি হচ্ছে 2010, একটা বই বেরিয়েছিল আমার বন্ধু বলে, যে বইটা এখন আউট অফ সার্কুলেশন, কারণ পাবলিকেশন হাউসটা এক্সিস্ট করে না। সেই বন্ধু বইটা লেখার আগে আমি রেগুলার তখন 19-20 বলো, সানন্দা বা রবিবাসরী, আনন্দবাজার, এখানে আমি লিখতাম। তো প্রথম আমার যে গল্পটি বেরিয়েছিল 19-20-তে, গল্পটার নাম ছিল মানবী তোমরা। তো সেই সময় গল্পটা পড়ে আমাকে সুচিত্রা ভট্টাচার্য ফোন করেছিলেন আমার বাড়িতে, ল্যান্ডলাইন ফোন করে বলেছিলেন যে ভাস্কর, আমি সুচিত্রাদি বলছি। তার কারণ সেই সময় আমি সুচিত্রাদির একটা গল্পে অভিনয় করেছিলাম, রং বদলায় বলে, এবং সেই গল্পটা স্ক্রিপ্ট উনি নিজে করেছিলেন। তো সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলোচনা মানে হয়েছিল আর কি। তো উনি আমাকে ফোন করে বললেন যে ভাস্কর, আমি তোমার এই গল্পটা পড়েছি, আমার খুব ভালো লেগেছে, এগিয়ে যাও, আর আরেকটা কথা বলছি, লেখাটা কখনো ছেড়ো না। তো এই যে ওটা উনি বলে দিলেন না, লেখাটা কখনো ছেড়ো না, ওটাই আমি মূল মন্ত্র ধরে নিলাম। এবং তারপর থেকে আমি অভিনয়ের এত প্রেশার সামলেও, মানে ধরো 2010-এ আমার প্রথম বই বেরিয়েছে, নেক্সট বই বেরিয়েছে 2022-এ, 12 বছর পর। মাঝখানে একটা লম্বা গ্যাপ গেছে আমার। এই লম্বা গ্যাপটাতে আমি বিভিন্ন পত্র পত্রিকায় লিখেছি, কিন্তু বই লেখা হয়নি, মানে বই লেখার মতো সময় আমি পাইনি। সারাক্ষণ ওই কথাটা আমাকে হন্ট করতো যে না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। উনি বলে গেছেন আমি ছাড়বো। সেই জন্যই আমার এটা চালিয়ে যাওয়া। আর আমার মনে হয় যে এখন আমি বই লেখার জন্য টাচউড অনেক পুরস্কার পাই, সবই পাই, তবে সুচিত্রাদির এই কথাটা আমার কাছে একটা বিরাট পুরস্কার। এটাও তোমার জীবনে একটা শোনার কথা শোনা, তাই না? অনেকটা নয়, সবটাই। এমনিতে আমি যদি জিজ্ঞেস করি, ভাস্করের কি কোনো জুয়েলারি ফ্যাসিনেশন আছে? মানে একটু আংটি পরা, একটু গলার চেইন পরা, ব্রেসলেট পরা? না না, আমি আংটি পরতে ভালোবাসি না, যদিও পরেছি কিছু আংটি ধারণের জন্য। আমি হাত খালি রাখতে পছন্দ করি। তবে হ্যাঁ, গলায় আমার একটা সোনার চেন আছে। এটা আমি থ্রু আউট মাই লাইফ, মানে যখন থেকে আমি রোজগারপাতি করতে শুরু করেছি, তা আমার শখ ছিল যে আমার, মানে কেন শখ ছিল তাও বলি। আমরা তো ভীষণভাবে আমাদের আগেকার স্টারেদের বা বম্বে স্টারেদের দেখে ইনফ্লুয়েন্স। তো দেখতাম যে সবাইকার গলায় একটা করে সোনার চেন থাকে, সেটা দেখে মনে হতো যে আমারও গলায় একদিন একটা সোনার চেন থাকবে, সেই জন্য এটা পড়া। অসাধারণ। মায়ের কোন একটা গয়না যেটা তোমার একদম মাথার মধ্যে ছবিটা রয়েছে, যে মা মানে ওটা পড়তো, বা মার ফেভারিট গয়না? হ্যাঁ, ভীষণ ভাবে মায়ের বিয়ের একটা নেকলেসের সেট আছে, কানে আর গলা। তো সেটা না, আমি তো কাজের নাম ধাম অত জানি না, খুব সুন্দর সূক্ষ্ম জালি জালি কাজ করা ঝুমকো, তার সঙ্গে একটা নেকলেস। তো ওইটা মায়ের ভীষণ প্রিয় ছিল, ভীষণ প্রিয় ছিল। এবং আমার মা কোনোদিন সাজগোজ করেননি, মানে গয়না গাটি পড়তে ভালোবাসতেন না, সব লকারে তুলে রাখা থাকে। এবং আমার বলতে দ্বিধা নেই, একটা সময় যখন আমাদের অবস্থাও খুব খারাপ ছিল, সেই সময় মা অনেক গয়না বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু মায়ের অন্তরে হয়তো কষ্ট হয়েছিল, চোখের জল ফেলতে কখনো দেখি। মা বলতেন যে ঠিক আছে, আবার হবে। তো যখন আমি রোজগার করতে শুরু করি, আমি সব কটা এক্স্যাক্টলি ওরকম তো করা সম্ভব নয়, তাও আমি মাকে ফিরিয়ে দিয়েছিলাম। এটা আমার একটা জীবনের, কি বলবো, স্বপ্ন বলবো নাকি, মানে এটা আমি ভেবে রেখেছিলাম যে আমি যখন রোজগার করতে শুরু করবো এটা আমাকে করতেই হবে। মানে এটা আমার ফোরমোস্ট ছিল, সবসময় চোখের সামনে ছিল, যেটা আগে, তারপর বাকি সবকিছু। এটা আমি করেছিলাম। আর রূপসাই কথাটা আমি আজ অব্দি এত ইন্টারভিউ দিয়েছি, কখনো কোথাও বলিনি। ফার্স্ট টাইম আমি আজকে এখানে বললাম, শোনা কথা শোনা, তোমার এই অনুষ্ঠানে বললাম। আমি কোনোদিন, কেউ জানে না যে আমার মা এত বড় স্যাক্রিফাইস করেছিলেন জীবনে। এবং আমি যখন মাকে ফিরিয়ে দিয়েছিলাম সেগুলো একটা করে টাকা জমিয়ে বানিয়ে, তো মা তখন মানে ইমোশনাল হয়ে গেছিলেন অফকোর্স, এবং মা বলেছিলেন যে আমার আর দরকার নেই, তুই কেন দিলি, আমার এখন আর ভাল লাগে না গয়না, কেন থাক না। তো আজ মা নেই, ওগুলো পড়ে আছে আমার কাছে, কিন্তু ওর ভেতর দিয়ে আমি আমার মাকে ঠিক খুঁজে পাই। কথা নেই, বেশি কিছু বলতে পারছি না। অনেক কিছু আমারও মনে পড়ে গেল, অনেক কিছু স্মৃতি, কিন্তু সেগুলো থাক, অন্য একদিনের কথা হবে। কারণ এখন যে আসন্ন সময়, সেটা একটা খুব আনন্দের সময়, বিকজ পুজো আসছে। পুজো মানেই একটা দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, একটা ভেরি হ্যাপি ফিলিং। তো এই বছর ভাস্করের কি প্ল্যান? পুজোয় কি হচ্ছে? মোটামুটি পুজোর
দিনগুলো কিরকম কাটে, আর পুজোর জামা কাপড়, এ তো রোজই প্রায় নতুন জামা পরতে হয় চরিত্রের জন্য ইত্যাদি ইত্যাদি। পুজোর জামা, শপিং ইত্যাদি কি ভাস্বরের এখনো ওই এন্থুটা আছে? খানিকটা আছে, কিন্তু আমি মোটেই কোনো মল বা কোনো দোকানে গিয়ে শপিং করি না। আমি যা কিনি সব অনলাইন কিনি। ওই ভিড় ভাট্টায় এবং ওই লাইন দিয়ে কেনা আমার হাতে নেই, মানে কোনো কালই নেই। আর এখন তো অনলাইন হয়ে গেছে, তো কোনো ঝামেলাই নেই, তো অনলাইন কিনি। আর হ্যাঁ, জামা কাপড় নতুন পড়তে আমার ভালো লাগে। আমার তো থ্রু আউট দ্য ইয়ার, তুমি তো জানো, মানে তুমি আমরা তো একই প্রফেশনে বিলং করি, তো আমাদের তো জামা কাপড় লাগে সারা বছর, কিনতেই হয়। আর আমি ভীষণ পাঞ্জাবি পড়তে ভালোবাসি। আমি যেটা করি, আমার তাসম যে ব্র্যান্ডটা আছে, প্রমিত মুখার্জি, আমার সব পাঞ্জাবি ও ডিজাইন করে। তা আমি ধরো সেপ্টেম্বরে পুজো, আমি জুলাই মাসে অলরেডি ওকে সব দিয়ে দিয়েছি যে প্রমিত আমার এই চাই, তুমি আমাকে বানিয়ে দিয়ে দেবে। তো সেটা বানাচ্ছে, সময় মতন আমাকে দিয়েও দেবে। এছাড়া বাকি যা জামা কাপড় সেগুলো টুকটাক করে কিনে নেব, মানে মোটামুটি সময় আছে হাতে। আর পুজোর সময় বাড়িতে তো পুজো হয়, তবে এবার মনে হয় না বাড়িতে থাকছি পুজোর সময়, তার কারণে আমি বেড়াতে যাবো। কোথাও না কোথাও তো একটা যাবোই ভেবে রেখেছি, কারণ আমি লাস্ট বেরিয়েছিলাম মার্চ মাসে, সিডনি গেছিলাম। তারপরে এতগুলো দিন চলে গেছে, আমি না বেড়াতে গেলে আমি হাঁপিয়ে উঠি, আমি পারি না। তো সেই জন্য আমাকে পুজোর সময় ওই 4, 5 বা 6টা দিন আমি ঠিক করে রেখেছি যে আমি কোথাও একটা বেড়াতে যাবো। অসাধারণ। তোমাকে দেখেই আমি শিওর প্রচুর ফ্যান্স তোমার পেছনে এরকম করে ঘোরে, which is but natural। প্রচুর ফ্যান, স্পেশালি উইমেন এন্ড গার্লস। জীবনে অনেক কিছু দেখেছো, অনেক ওঠানামা হয়েছে সকলের জীবনের মতো তোমার জীবনেও। এত বসন্ত পেরিয়ে ভালোবাসা আজকের দিনে তোমার কাছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ অ্যাজ অন ডেট? এটা আসলে এখন যে ভালোবাসাটা দাঁড়িয়ে গেছে, যে ভালোবাসলেই আমাকে সোশ্যাল মিডিয়া জানাতে হবে, সঙ্গে সঙ্গে একটা হাগ করে বা জড়িয়ে ধরে একটা ছবি দিতে হবে, পোস্ট করেও লিখতে হবে যে ইনার রিলেশনশিপ, এগুলো আমি ঠিক বিশ্বাস করি না। আমার মনে হয় যে ভালোবাসা প্রথমত সেটা দুজন নারী পুরুষের মধ্যেই নয়, আবদ্ধ তাও নাও হতে পারে। এমনও হতে পারে যে আমি আমার বাবাকে ভালোবাসতে পারি, ভাইকে ভালোবাসতে পারি, আমার বোনকে ভালোবাসতে পারি, বা আমার বন্ধুকে ভালোবাসতে পারি। এটা আমার কাছে ভালোবাসা। আর ভালোবাসা সেখানেই থাকে যেখানে কোনো রকম আদান প্রদান, মানে কোনো দেনা পাওনা থাকে। এটা হচ্ছে ভালোবাসার সব থেকে বড় সংজ্ঞা আমার কাছে। এবং এই একটাই কারণে আমি তোমাকে বলছি, এই একটাই কারণে কাশ্মীরি লোকেদের সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব। তাদের সাথে আমার কোনো দেনা পাওনা না, তাদের আমাকে দরকার না, আমার ওদের দরকার। মানে আমি বলতে চাইছি, ধরো ওদের ধরে আমার 4টি বিজনেস হলো, আমাকে ধরে ওদের 4টি বিজনেস হলো, না, একেবারেই না। ওদের সঙ্গে আমার শুধু মনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এইটাই আসল, এটাই খাঁটি, এটাই থাকবে। মানে একদম টার্মস এন্ড কন্ডিশনস ছাড়া 24 ক্যারেট খাঁটি সোনা। অসাধারণ। আজকে আমাদের আড্ডা, আমি তোমাকে বলেছিলাম যতটা সময় চেয়েছিলাম তার থেকে বেশি নিয়ে ফেলেছি, বাট এত কথা শুনতে শুনতে না মনে হচ্ছিল আরো একটু শুনি, তাই সুযোগ নিয়ে ফেললাম। তোমার কেমন লাগলো আজকে শোনা কথা শোনায় আমাদের সাথে এই আড্ডা? would love to hear your words. অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তার কারণ এর আগেও আমি তোমার সঙ্গে একটা পডকাস্ট করেছিলাম। আমি আই অলওয়েজ এনজয় টকিং টু ইউ, আই লাইক ইউ অ্যাজ এ পার্সন, কারণ আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি। ইউ আর ভেরি ডাউন টু আর্থ, এবং তুমি ভীষণ গ্রাউন্ডেড একজন মানুষ। আমার খুব ভালো লাগে তোমাকে, তো সেই জন্য কথা বলতেও ভালো লাগে। আর এই অনুষ্ঠানে আমি এমন অনেক কিছু বললাম যেটা আগে কখনো বলিনি, যেটা আমি এক্ষুনি বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরো আমার বিভিন্ন রকমের ছবি দেখি, সেই সময়কার ঘটনা, এগুলো আগে কখনো হয়নি। এটা আমার মনে হয় এখানকার একটা, মানে এই অনুষ্ঠানের একটা ইউএসপি। তো ওভারঅল আই এনজয়েড, এবং আমিও সত্যি সময়ের কথা ভুলে গিয়ে প্রচুর বকবক করে ফেললাম। ভাস্বর, এটাই বলবো, তুমি যেমন রয়েছো তোমার মধ্যে একটা প্রচন্ড এভারগ্রিন দেবানন্দ ব্যাপার রয়েছে, যে at least আরো 50 বছর তুমি রাজত্ব করবেই, and in whatever capacity you will keep winning hearts। এবং যার জীবনে রয়েছে মায়ের আশীর্বাদ, বাবার ভালোবাসা, এবং তোমার জীবনে আবার লোকনাথ বাবাও রয়েছেন, সব মিলিয়ে কিন্তু তুমি একদম এরকম ভাবেই থাকবে সকলের মনে। and we wish you everything bright, beautiful and perfect। তুমি যতটা ভালো, জীবন যেন তোমাকে ততটাই ভালো ভালো সব উপহার দেয়। আর এই মনের খাঁটি মানুষটাকে ধরে রেখো, because that is what the true person you are, that you remain the golden soul, Bhaswar Chatterjee. Thank you so much, Bhaswar. Thank you, Rupsha. Thank you. Thank you so much. Thank you.